ওই যে আমাদের ভাই ব্রাদাররা সব চলে আসছে। এই রনি ভাই, এই যে মোটাকে চিনে রাখো, 2 ঘন্টা হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটতে হবে। ওটা কোথায় রে? তোর কি হবে? প্লাটারের দাম কত নিচ্ছেন আপনারা? এটা নিতেছে পানি সহ 150 টাকা। পানি সহ 150 টাকা। এই যে এখানে ইলিশ পরিষ্কার করা হচ্ছে। ভালো লাগলো। এই নেক্সট কলিং কি আমাদের? মিরিঞ্জা। নেক্সট আমাদের ট্যুর বান্দরবান তিন্দু। এই দেখা হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট নাফাকুম ইন্দুর আগে মিরিঞ্জাতে আমরা একটু রেস্ট নিব। অলরেডি মাওয়ার কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে ইলিশ ফ্রাই হচ্ছে, এইদিকে হচ্ছে বেগুনি। আমরা কারা? মাওয়ার উদ্দেশ্যে এখন আমি আমার গ্যারেজ থেকে বের হচ্ছি, বাসা থেকে বের হলাম মাওয়ার উদ্দেশ্যে। আমি ইতিমধ্যে শেওড়াপাড়া চলে এসেছি। এই শেওড়াপাড়া পেট্রোল পাম্প থেকে আমি ফুয়েল নিয়ে নিব, দেন ফুয়েল নিয়ে আবার মার উদ্দেশ্যে রওনা করবো। ইতিমধ্যে পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। এই পাম্প থেকে আমি ফুয়েল নিয়ে নিব, এখন ফুয়েল নিব। যাই হোক, কোনো সিরিয়াল পাইনি, মোটামুটি সব খালি আছে। মামা 500 টাকা। আমি নিজে রোজা হলেও বাইক তো আসলে রোজা থাকে না, তাই নিজে না খেয়ে থাকলেও বাইককে খাওয়াইতে হয়, তাই বাইকের খাবার নিচ্ছি। আর নর্মালি সবসময় ট্যাঙ্কে চেষ্টা করি যে ট্যাঙ্কে ফুল ফুয়েল নিতে। তো আমি আমার পছন্দের পাম্প থেকে নর্মালি ট্যাঙ্কটা ফুল করি। আর যেহেতু এখন আমি আমার এমার্জেন্সি সারছি, তাই 500 টাকার ফুয়েল নিয়ে নিলাম। এটা মার জন্য যথেষ্ট। তো চলেন আবার যাওয়া যাক মার উদ্দেশ্যে। ফুয়েল নিয়ে এখন বের হচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে আমি মূলত সার্ভিস করি, কিন্তু সার্ভিসের পাশাপাশি আমি দেশের বিভিন্ন প্রান্তে আনাচে ভ্রমণ করতে, আর আমি আমার ভ্রমণ এক্সপিরিয়েন্স আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ছোট্ট জীবনে ঘুরতে ঘুরতে অনেকগুলা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যে মানুষগুলো আসলে আমি একা একাই ঘুরতাম। তো আমার ঘোরার সময় তাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিচয় হয়েছে। এখন এই পর্যায়ে এসে এই মানুষগুলো আমার জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াইছে। আমরা মূলত এই ঘোরার মানসিকতা নিয়ে বা আমরা সমমনা মানুষ যারা আছি, যারা ঘুরতে পছন্দ করি, আসলে আপনারা ঘুরতে বেড়ায় যান, আপনারা যদি সিঙ্গেল হয়ে যান, আমি আপনাদের বলছি আপনাদের সম্ভাবনা কাউকে না কাউকে আপনারা পেয়ে যাবেন। তো আমি আসলে এভাবে এই সুবিধা করছিলাম যে আমি দেশের বাইরে অনেকবার গিয়েছি, বেশ কিছু দেশে গিয়েছি, সেখানে আমি বেশ কিছু ভালো ভালো ফ্রেন্ড পেয়েছি। ইভেন আমি আমাদের ডোমেস্টিকলি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেছি, মূলত বান্দরবন, তারপরে সুন্দরবন থেকে শুরু করে আরও অনেকগুলো জায়গায় গিয়েছি। কিন্তু এই জায়গাগুলোতে ঘোরার ফলে আমি এমন কিছু মানুষের দেখা পেয়েছি যে মানুষগুলো এখন আমার লাইফে পার্ট হয়ে গিয়েছে। তো আমরা আসলে এর এই ধারাবাহিকতায় আমরা একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করেছি। গ্রুপটা যদিও এখনো প্রাইভেট গ্রুপ হিসেবেই আছে, আমরা এখনো এটাকে পাবলিকলি মানে আনবক্সিং করি নাই। তো আমরা 3 জন থেকে শুরু করেছিলাম, গ্রুপটা আস্তে আস্তে র্যাপিডলি বড় হচ্ছে। আমরা অনেকগুলো সম্ভাবনা ভাই ব্রাদার পেয়েছি, যারা সবাই অনেকেই সার্ভিস করে, আবার এখন 2-4 জন স্টুডেন্টও রিক্রুট হয়েছে। তো আমরা আসলে মূলত এই গ্রুপটা থেকে আজকে মাওয়া ইফতারের আয়োজন করছি। তো আমি যাচ্ছি মিরপুর থেকে, অনেকে আসতেছে বসুন্ধরা থেকে, কেউ আসতেছে ধানমন্ডি থেকে, আবার কেউ আসতেছে ফরিদপুর মাদারীপুর থেকে। তা আসলে এটা হচ্ছে একটা আর্থিক টান, যে আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন, আপনারা যখন আপনাদের মনের মতো কিছু বন্ধু বান্ধব পেয়ে যাবেন, যাদের সাথে লাইফের খুব ভালো কিছু সময় কাটানোর সুযোগ থাকবে, তো এই মানুষগুলোকে আসলে ইম্পর্টেন্স দিতে হয়, তাদের প্রয়োজনে নিজের মনকে ভালো রাখার জন্য আসলে দিতে হয়। তো তার এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আসলে মূলত পাওয়া যাওয়া। এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস সড়ক, এটা মূলত তেজগাঁও অঞ্চলে পড়ছে। তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সংযোগ লাইনটা মূলত এখান থেকে শুরু হয়। এখন আছি মগবাজার মৌচাক ফ্লাইওভারের ঠিক উপরে। নর্মালি এই ফ্লাইওভারের উপরে সচরাচর কোনো জাম পাওয়া যায় না, বা আজকের ব্যাপারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আসলে এটা তো কখনো দেখি নাই যে ফ্লাইওভারের উপরে জ্যাম। আর নর্মালি শনিবার হয়, আমি মিরপুর থেকে এই পর্যন্ত আসছি, এতটুকু জাম পাই নাই, বা ফ্লাইওভারের উপরে এসে দেখছি
মোটামুটি একটা মানে গাড়ির একটা জ্যাম। যাই হোক, দেখি সামনে কি আছে। কোনো ভিআইপি মুভমেন্ট আছে কিনা বুঝতে পারছি না, আর এই জায়গাটা নর্মালি জাম পাই না কখন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখনই আপনার মাও প্ল্যান করি তখনই সবচেয়ে যে ভয়টা আমাদের কাজ করে সেটা হচ্ছে মূলত এই গুলিস্তানের মাজার থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এই ভয়াবহ যায়, যেটাতে আপনি শুক্রবার শনিবার কিংবা মানে যে কোনো সপ্তাহের যে কোনো ওয়ার্কিং ডেতে আসেন না কেন সেটা আপনি অনুভব করতে বাধ্য। কারণ এখানে এত পরিমাণ টেসলা ভাই, এত পরিমাণ টেসলা আর ভ্যান। আর যেহেতু আমরা এই জায়গাটা থেকে মূলত পুরান ঢাকার এরিয়াটা শুরু হয়, বাংলাদেশের সিংহভাগ ব্যবসায় মূলত আসলে পুরান ঢাকাকে কেন্দ্র করে, তাই এখানে টেসলা এবং ভ্যানের চাহিদা এত বেশি যে বাংলাদেশের মনে হয় অর্ধেক টেসলা আর ভ্যান আপনি এই গুলিস্তানেই পাবেন। তো যাই হোক, কিচ্ছু করার নাই, যেহেতু আমরা মাওয়াতে যাব, তো এই টেসলা ভ্যানকে ঠেলে ঠেলে যেতে হবে বাবুবাজার পর্যন্ত। এরপরে আমরা যে মাওয়া এক্সপ্রেস পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে, এক্সপ্রেস না পাওয়া পর্যন্ত। মানে আধা ইঞ্চি জায়গাও তারা দিতে হবে। পুরো রাস্তাটা আরামে আসলেও মূলত গুলিস্তানের এই জায়গাটাতে আপনাদের প্যারা পাইতেই হবে। কখনো টেসলার প্যারা, কখনো বাসের প্যারা, কখনো রিক্সার প্যারা, কখনো ভ্যানের প্যারা, আবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির প্যারা, আমরা সব কিছু মিলে। যদিও অন্যান্য দিনের চেয়ে আজকে জ্যাম কিছুটা কম আসা গেছে, কারণ আমার ডান সাইডে দেখেন রাস্তাটা একবারেই ফাঁকা বলা যায়। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি মূলত আমরা মাওয়ার দিকে যাচ্ছি, মানে আমরা পুরান ঢাকার দিকে ইন করছি, এটা জ্যাম। দেখেন আমি আমার ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, কত দূর পর্যন্ত জ্যাম চলে গেছে। মানে ওই যে মাজার দেখা যাচ্ছে, পাগলার মাজার, ওই মাজার পর্যন্ত পুরাই জ্যাম। তো এইভাবে এই চিপা চাপা দিয়ে ঠেলে ঠেলে আগাচ্ছি। কি অবস্থা রাস্তার দুই সাইডে দেখেন। কিছুক্ষণ আগে আমার ডান্সারটা ফ্রি ছিল, বাট এখন ডান্সারটা পুরাই লক। এই সামনে আমি ওটা, আর যখন একটু টানা সুযোগ পাচ্ছি তখন দুধ করে টাস্তা এসে উঠে যাচ্ছে। বাবুবাজার ব্রিজ পর্যন্ত আসলে এই প্যারা নিয়ে চলতে হবে। যাই হোক, অবশেষে গুলিস্তানের দুঃসহ প্যারা পার করে আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। এই হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে সড়ক। আমরা উঠে গেলাম মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। শান্তি ভাই, সত্য কথা বলতে গুলিস্তানের অসহনীয় প্যারা পার করে এক্সপ্রেসওয়েতে উঠে যে একটা শান্তি পাইতেছি, মানে এটা আসলে কোনোভাবেও আপনাদেরকে এক্সপ্লোর করা যাচ্ছে না ওয়ার্ডে। দেখেন পুরা এখন সে শুধু উড়ো আর উড়ো। যদিও অবশ্য আমি সবসময় লিমিটেই চালাই, তোমার স্পিড কখনো করি না, তারপরও এক্সপ্রেসওয়ে বিমান যতটুকু চাই ততটুকু তো করতেই হবে। মানে এন্ট্রি করাই যায়। শান্তি। এক্সপ্রেসের সাথে আমার অনেকগুলা স্মৃতি আছে, কারণ আপনারা অনেকে হয়তো জানেন না, আমি যখন ফার্স্ট জব জয়েন করি আমার জব ছিল শরীয়তপুর জাজিরাতে। মানে আমার যে ব্রাঞ্চ ছিল মূলত সেটা শরীয়তপুর জাজিরাতে ছিল। তো এই এক্সপ্রেসে যখন তৈরি করা হয় তখন আমার পোস্টিং জাজিরাতে ছিল। আমি মানে এই এক্সপ্রেসের আসলে সৃষ্টিটা আমি আমার চোখে দেখছি। আমাদের সামনে ঘরের সামনে আমি আগে আসলে এসেছিলাম মাওয়াতে, মাওয়াতে আসা হয়। এর আগে যখন ঘরের সাথে কলকাতায় আসছিলাম তখন 10 টাকা দিত, এখন আসলে কয় টাকা নেয় এটা জানি না। দেখি আমরা যাই, আমাদের ঘুরে হয় কিনা সেটা। এখন মোটর সাইকেলের জন্য আলাদা রেল করা আছে, এই হচ্ছে মোটর বাইকটা। বন্ধ, লেনটা অফ করে রাখছি, মানে এখন গাড়ির চাপ হয়তো একেবারেই কম, তাই লেনটাকে অফ করে রাখছে। ভাই এটা অফ আছে, এই সাইড দিয়ে আসেন। হয়তো গাড়ির চাপ নাই তাই জন্য আমরা এটাকে অফ করে রাখছি। এটা না
ও এটাও না। এ মামা কোনটা? এটা একটু প্যারা পাইলাম। একবার ঢুকলাম বলতেছে না, আবার পরে বলতেছে যে না ওইটা দিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আবার এটা দিয়ে যাই। যদিও নর্মালি প্যারা পাইতে ভালো লাগে না, কিচ্ছু করার নাই, সিস্টেম নিয়ম। ও বুঝলাম না, মানে এইটা তো এমন ভাবে রাখছেন বুঝছেন, বোঝা যাইতেছে না, মনে হইতেছে এটা বন্ধ। হ্যাঁ এটা না রাখতাম হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার মতো প্লেয়ার আছে দেখবো গা। শাসা করে চলে যাবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এগুলো কত ভাই? 20 টাকা। ওকে, 20 টাকা দিতে হবে এখানে। ঠিক আছে, ওইটার জন্য বোঝা যায় না বুঝছেন, মনে হইতেছে অফ। যাই হোক, টোল দিয়ে দিলাম 20 টাকা। আগে 10 টাকা দিতাম কিনা ঠিক মনে পড়ছে না, তো 10 টাকাই দিতাম মনে হয়। মাওয়া এক্সপ্রেসওয়ের এই মানে এই রোড ভিউটা আমার সবসময় বেস্ট লাগে। দেখেন না ভাই, আর কত সুন্দর লাগতেছে আমাদের সামনে রোড ভিউটা। এটা মূলত রাতের বেলা আরো ভীষণ সুন্দর লাগে, কারণ লাইটগুলো আপনার সব জ্বালানো হয় আর আলোয় আলোকিত থাকে পুরো এক্সপ্রেসওয়ে, তখন দেখতে আরো ভীষণ সুন্দর লাগে। আমি এখন অলরেডি মাওয়া টোল প্লাজার সামনে চলে এসেছি। একটা জিনিস আপনাদের দেখাই, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত মাওয়ার বাইপাস সড়ক, এটা দিয়ে যায় হচ্ছে পুরনো ফেরিঘাটে। আর আমার ডান সাইডে যে রাস্তাটা আপনারা দেখতেছেন মূলত এটা হচ্ছে পদ্মা সেতুর মানে উপরে যে রাস্তাটা, সেটা মূলত ওই রাস্তা দিয়ে আপনারা পদ্মা সেতুর উপর দিয়ে যেতে পারবেন। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত ফেরিঘাটের রাস্তা, মানে এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা ফেরি পাবেন। ফেরি দিয়ে যারা পারাপার হয়ে যেতে চান পদ্মা, তারা এই রাস্তাটা দিয়ে যাবেন। আর যারা ডাইরেক্ট সেতু দিয়ে যেতে চান তারা ডান সাইডের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা একটা পুরোপুরি সেতুর উপরে চলে গেছে। ভাবা যায় একটা সময় এই রাস্তাটা দিয়ে এতবার এসেছি গিয়েছি, মানে সময় আসলে সময় যে কত দ্রুত চলে যায়। 3 বছর হয়ে গেল, আমি প্রায় 2 বছর আমার কর্মজীবনে এই এরিয়া মানে অঞ্চলটিতে কাটিয়ে দিয়েছি। তো আমাকে এতবার এই রাস্তাটা ব্যবহার করতে হয়েছে যে আমার রাস্তাটার পুরো আনাচে কানাচে প্রায় অবস্থা ছিল বলা যায়। কিন্তু প্রায় 3 বছর পর আজ মাওয়ায় আসলাম, মানে মাওয়া এতটাই চেঞ্জ মানে হয়ে গিয়েছে যে আমার অনেক কিছু এখন নতুন মনে হচ্ছে। কিন্তু আসলে অনুভূতির যে জায়গাটা সেটা আগের মতোই আছে, মায়া কাছে। এই অঞ্চলে আমার অনেকগুলো ফ্রেন্ড হইছে, বন্ধু হইছে, প্রিয় মানুষ হইছে, যাদের সান্নিধ্যে ছিলাম, অনেকটা ভালো সময় পার করেছি, আবার খারাপ সময়টাও তাদের পাশে পেয়েছি। যাই হোক, আমি আবারও আমার রুমমেটদের সকলকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তারা এত সুন্দর একটা পরিবেশে আমাদের তাদের আয়োজন করছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মাওয়া পুরনো ফেরিঘাট একবারে সামনে। এক সময়ের ভীষণ জনপ্রিয় একটা ফুড কোর্ট, এটা হচ্ছে হিলসা বাড়ি মানে ইলিশের বাড়ি রেস্টুরেন্ট। তো এটা একটা সময় এতটাই ক্রেশ ছিল যখন আপনার প্রথম এটা এস্টাবলিশড হয়, মানে এতটাই ক্রেশ ছিল যে ঢাকাবাসী এখানে আসে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাট দেখেন সময়ের বিবর্তনে হিলসা বাড়িও তার যৌবন হারিয়ে ফেলেছে, আর পর্যটক নাই বললেই চলে, কারণ মানুষজন এখন সব ব্রিজের উপর দিয়ে যায়। এই সাইডটা অনেকটা অবহেলিত আর মানে আমি আসলাম, আপনারা হয়তো বা দেখছেন যে আমার ভিডিওতে এখন পর্যন্ত একটা বাসও দেখছি যে আসে, ছোট ছোট বাসগুলো আসে, সামনে বাস স্ট্যান্ড আছে, বা আপনার টোটো, তারপরে টেসলা, ভ্যান, রিক্সা, মানে সবই কম। তো এটা এটা আসলে প্রুফ করে যে যৌবন ক্ষণস্থায়ী, সময় আসলে চিরকাল সমান থাকে না। পদ্মা ব্রিজ হয়েছে, ওই দিকের জনজীবন আপনার রানিং হয়েছে, বা এই দিকের জনজীবন এখন স্থবির। কি শান্ত, কি ব্যস্ত একটা বাজার, ভাবা যায়। দেখেন, আপনারা বলেন তো আমি এখন কোন জায়গাটাতে আসছি, দেখেন আর ভাবেন যে এটা কি সম্ভব। দেখেন এই জায়গাটা কতটা নীরব, মানে কতটা নীরব ভাই।
এই জায়গাগুলোতে শুধু গাড়ি আর গাড়ি ছিল, দেখেন একটা গাড়ি নেই, একটা মোটর সাইকেল নাই। কতটা মানে সময় কখন ভালো যাবে কখন খারাপ যাবে আপনি এই পরিবেশগুলো দেখলে বোঝা যায়। অথচ একটা সময় এগুলোতে মানে পার হয়ে যেতেই আপনার আধা ঘন্টার মতো সময় লাগতো। সিগন্যাল গাড়ি আর পুরো প্রত্যেকটা রেস্টুরেন্ট এখন ঢুকতেছে, দেখেন কি একটা অবস্থা। যদিও রোজার সময়, তারপরেও আসলে রেস্টুরেন্ট গুলা মানে মরে যায় এমন একটা অবস্থা। যাই হোক, কিচ্ছু করার নাই। তো আপনারা যারা ঘোরাঘুরি করেন, দেশের আনাচে কানাচে যান, বিভিন্ন জায়গায় যান, তারা আসলে আসেন আমাদের। আপনারা না আসলে এই রেস্টুরেন্ট গুলো বাঁচবে না। আচ্ছা, দেখেন প্রত্যেকটা ভেঙে গেছে, যারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কি একটা অবস্থা, যা তা অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা রেস্টুরেন্টে। তো আসলে পর্যটকের উপর ডিপেন্ড করে এই রেস্টুরেন্ট গুলো চলে মূলত। তো পর্যটকরা না আসলে এই পরিবেশগুলো কখনো আগের অবস্থানে ফিরবে না। কেন ভাই 20 টাকা? 20 টাকা কেন? তা ভিতরে যাবো না তো আমি, আমি আসি এই এই আশেপাশে। হ্যাঁ, এটা কেমন কথা? এটা কেমন হয়ে গেল না? আমি তো আপনার ভিতরে যাইতেছি। হ্যাঁ, ওই যে এটা জোর করে দিলেন ভাই, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? এই যে আমরা মনে করেন ঘুরতে আসি, দেখেন পর্যটকরা না আসলে দেখেন আপনার ঘাটের কি অবস্থা, রেস্টুরেন্ট গুলোর কি অবস্থা, সবগুলো মরে যাইতেছে এখানে, বুঝছেন? পর্যটকদের আর উল্টা 10 টাকা করে দিবেন, খুশি খুশি করবেন। উপায় নেই, এগুলো তো মরে গেছে ভাই, ঠিক আছে? পর্যটকরা যদি আপনার মনে করেন আরাম না পায়, আপনাদের ব্যবহারে সন্তুষ্ট না হয়, আর আসবে না তো, ঠিক আছে? এই যে দেখেন এই 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 যে হ্যারাসমেন্ট গুলা, আসলে কিচ্ছু বলার নেই, কারণ আমার কোনো ইচ্ছাই ছিল না আমি ঘাটের ভিতরে যাব, কারণ ঘাটের ভিতরে যে আমি করবো কি। তো যাই হোক, এই ভিতরে আসার সাথে সাথে তারা বলতেছে যে 20 টাকা দিতে হবে, তো দিলাম। আসলে 20 টাকা দেওয়া বড় কথা না, বড় কথা হচ্ছে দেখেন একটা সময় যে ব্যস্ততম জায়গা ছিল এই মাওয়া ফেরিঘাট, সেটা এখন দেখেন শুনশান নীরবতা, কিচ্ছু নাই ভাই, কোনো মানুষ নেই। মানে কি একটা অবস্থা ভাই, মানে একটা প্রবাদ আছে না, জীবন একদিকে গতি পেলে আরেক দিকে আপনার মন্থর হয়ে যায়, পুরো সেম ভাই রে ভাই, কি একটা অবস্থা। যাবো কোন দিকে, মানে এটাই বুঝতে পারছি না যে কোন দিকে যাব। কোনো মানুষ নাই, কোনো পর্যটক নাই, কিচ্ছু নাই, পুরো মন্থর হয়ে গেছে। যাক, এই ঘাটে 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, তাহলে এই দিকে একটু দাঁড়াই। আমার ট্যুরমেটরা এখনো কেউ আসে না, তো তাদের জন্য আমি এখানে অপেক্ষা করব, তারা আসুক। দেখেন রেস্টুরেন্ট গোছায় মোছায় বসে আছে, রে কি একটা অবস্থা, কিছুই নেই। যাই হোক, এখানে একটু পার্কিং করি। আমি এখন আছি মাওয়া ফেরিঘাটে। মাওয়া ফেরিঘাটটা এসে মানে কাঙ্ক্ষিত দুঃখ লাগলো, আসলে ভীষণ কষ্ট লাগলো। কারণ একটা সময় আমি আমার কর্মজীবনের শুরুটা মূলত আসলে এই অঞ্চলটাতেই করেছিলাম, আপনারা অনেকেই জানেন হয়তো ব্যাপারটা। তো আমার এতবার এই অঞ্চলে আসতে হয়েছে, এতবার আমি এই ঘাট পার হয়েছি। আমার কর্মস্থল ছিল মূলত হচ্ছে শরীয়তপুর জাজিরা, তো আমার রাস্তা একটাই ছিল, হচ্ছে মাওয়া ফেরিঘাট পার হয়ে আমাকে শরীয়তপুর যেতে হইতো। তো কখনো ফেরিতে যেতাম, কখনো স্পিড বোটে যাইতাম, কখনো লঞ্চে যাইতাম, বিভিন্ন মাধ্যমে গেছি। তো আমি যখনই পার হয়েছি মাওয়াতে, মানে মাওয়া থেকে ফেরি পার হয়েছি, বা মানে এই ঘাটটা যখনই পার হয়েছি, এত পরিমাণ ক্রাউড, এত পরিমাণ ব্যস্ত ছিল এই অঞ্চলটা, যে অল্প কিছু সময়ের ব্যবধানে এই জায়গাটা পুরোটা এখন মানে নীরব হয়ে গেছে। মানে এতটা নীরব যে এতটা সাইলেন্স হইতে পারে একটা অঞ্চল, সেটা আপনারা যদি মাওয়াতে না আসেন ভাই, আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। মানে আমি এই অঞ্চল লিভ করছি হচ্ছে 3 বছর হয়ে গেছে, আমি 3 বছর হয়েছে আমি ঢাকায় শিফট করছি, আমার ব্রাঞ্চ এখন ঢাকায়। তো 3 বছরের মধ্যে আমার একবার আসা হয়েছিল, তখনও আপনার মাওয়াটা জমজমাটে ছিল, মরে নাই। বাট এখন আমি এসে দেখছি যে মাওয়া পুরো মরে গেছে, মানে কিচ্ছু নাই ভাই এলাকাটায়। আপনাকে ভাই
আরিফ ভাই হয়তো বা একটু বেশি বলছেন, এতটুকু বেশি বলছি না, আপনি দেখেন সর্বোচ্চ যে জায়গাটাতে আপনি যে কোনো সময় ক্লাইমেটেও যদি আসেন দেখা যায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ইয়ে হচ্ছে, এখানে শত শত গাড়ি থাকতো। দেখেন এই যে অটোগুলা দেখতেছেন, এই অটো পেতে এত সময় লাগতো। আর এই যে একেবারে দেখেন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একেবারে পদ্মা নদীর একেবারে মুখের কাছে, মানে এটা হচ্ছে একটা ঘাট। এই সাইড দিয়ে যদি যাই তাহলে হয়তো বা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন না, মানে এটা একটা ঘাট। এই ঘাটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও মানুষ নেই। আর পাশে এই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখতেছেন যেগুলো চা, কলা, বিস্কিট, বিড়ি সিগারেট বেচে, তো এগুলাও নাই ভাই। এই যে একটা দোকান আছে, এই দেখেন আমার পাশে, সব বন্ধ। এই যে এটা একটা রেস্টুরেন্ট, দেখেন কি অবস্থা। রেস্টুরেন্ট সব তালা মেরে চলে গেছে, দেখছেন। হয়তো সন্ধ্যার পরে কিছুটা বিজনেস তারা করতে পারবে, বাট সারাটা দিন এইভাবে তাদের অলস পড়ে থাকতে হয়। আসলে সময় যে মানুষকে কোথায় পৌঁছায় দিবে এটা শুধু সময় জানে। মানে আমরা আসলে কেউ এটা বলতে পারি না যে আজকে ভালো আছে কালকে কেমন থাকবো। তো আসলে আমরা যে অবস্থায় আছি না কেন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, ঠিক আছে, তার কাছে শুকরগুজার করি যে আল্লাহ তাআলা ভালো রাখছেন, সামনের দিনগুলো আরো ভালো থাকুক। এটা সবার জন্যই কামনা করি, সবার জন্য দোয়া থাকে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো ভালো থাকে, যেন বাংলাদেশ শেষটা ভালোভাবে নিজে ঘুরে দেখতে পারি, আর আমার চোখে আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে পারি। চলেন আমরা এখন একটু ফেরিঘাটের দিকে যাই। আমি এখন মামা ফেরিঘাটের দিকে যাচ্ছি। দেখেন নদী একেবারে ছোট হয়ে গেছে, কারণ এখন শুকনো মৌসুম, বৃষ্টি হয় না বললেই চলে। আর পুরো পদ্মার বুকে চর আর চর। আর দেখেন সারি সারি ভাবে নৌকাগুলো দাঁড়ায় আছে। এই নৌকাগুলো মূলত সবগুলা নৌকা পর্যটকরা নিয়ে ঘুরে বেড়ায়। মানে পর্যটকরা চাইলে এইখান থেকে নৌকা রিজার্ভ করে মাওয়া নদীর উপর, মানে পদ্মা নদীর উপর ভাসতে পারে। দেখেন এই যে নৌকাগুলো সামনে দেখতেছেন, মূলত সবগুলা নৌকা পর্যটকদের উপরে আসলে চলে, মানে পর্যটকদের থেকে তারা যে উপার্জন করে এটা দিয়ে তারা তাদের সংসার চালায়। মাও ঘাট দিয়ে এলোমেলো ভাবে হাঁটছিলাম, খুঁজে খুঁজে দেখছিলাম আমার পুরোনো দিনের স্মৃতিগুলো রোমন্থন করছিলাম, খুঁজে পাচ্ছিলাম আগের স্মৃতিগুলাকে, কোথায় কি করছে না করছে, কোন জায়গা দিয়ে হেঁটে বের হয়েছে গেছে, এদিক দিয়া অনেক অনেক কিছু। তো এখানে একজন স্থানীয় বড় ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়ের সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো উনি হচ্ছে মূলত এখানকার একজন স্থানীয় মানুষ, এবং ওনার কাছ থেকে অনেকগুলো গল্প শুনলাম, হচ্ছে এই ঘাটের উত্থান পতন, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে জাঁকজমকতা, তারপরে ক্রাউড, সবকিছু আসলে উনি দেখছে, আসলে এই ঘাটের জন্ম দেখছে। তো ভাই বলেন তো আগের সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য কি? অনেক রাজনীতি করে। আগে তো আপনার এই যে পদ্মা সেতু ছিল না, হুম, মনে করেন যে এই গাড়ি যে সমস্ত যাতায়াত এদিক দিয়ে করতো, এই ঘাট দিয়ে করতো। এখন তো আর ঘাট মনে করেন ওই যাতায়াতটা বন্ধ, মানে সমস্ত সবকিছু যানবাহন ব্রিজে যায়। এই জন্য ঘাট মনে করেন এরকম হয়ে গেছে। ভাবা যায় যে এই জায়গাটায় আমরা বসে আছি, আগে যদি থাকতো, মানে ঘাট যদি মাওয়া যদি আগের অবস্থায় থাকতো, এখানে বসার কথা চিন্তাও করা যায় না। বসার কোনো ইয়ে ছিল না। শত শত গাড়ি থাকতো, শত শত অটো থাকতো। আপনার হলো সারা ডিস্ট্রিক্টের গাড়ি তো হিন্দি দিত। মানে এই অঞ্চলে সব গাড়ি এই জায়গা দিয়ে যাইতে হইতো। আর এখানে এখন দেখেন পিন পয়েন্ট নিরাপত্তা, এত বড় রেস্টুরেন্ট। রাত্রেবেলা রাতের বেলা জমে না, মানে ঢাকা থেকে বিভিন্ন বাইকার বা মানুষজন গাড়ি নিয়ে রাতের বেলা আসে। তো মানে একদিকে হতাশা থাকলেও একদিকে আবার সুখকর অনুভূতিও আছে। যেমন দিনের বেলা যদিও মাওয়া একটু মানে শুনশান থাকে, বাট রাতের বেলা আমি শুনলাম যে রাতের বেলা এই জায়গাটা জমে উঠে। আর নর্মালি যেহেতু এখন রোজার সময়, রমজান মাস, তো এখন লোকজন এমনি আসে কম। হ্যাঁ, লোকজনের পরিমাণ এখন কম, তারপরেও মাওয়া জমজমাট থাকে। তো আপনারা যারা পর্যটক আছেন, ঢাকায় বিভিন্ন কাজকর্ম করেন, ঘুরেন ফিরেন, তারা অবশ্যই মাওয়াতে আসবেন। কারণ আপনারা যদি মাওয়াতে আসেন তাহলে মাওয়ার জাঁকজমকতা ঠিক থাকবে। আসলে মাওয়াকে বাঁচানোর জন্য আপনাদের অবশ্যই আসতে হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আসেন মাওয়াতে। মাওয়া এখনো অনেক সুন্দর, আর প্রাকৃতিক পরিবেশ, পদ্মা নদীর যে মানে পদ্মা নদীর যে মনোরম পরিবেশ, শোভা সৌন্দর্য, বাতাস, তো আসলে এইটা পেতে চাইলে আপনাদের অবশ্যই মাওয়া আসতে হবে, মাওয়াতে আসেন। রাইট নাও আমি মাওয়ার একটা ভীষণ জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে দাঁড়াই আছি। এটা হচ্ছে মাওয়ায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টটা একটু স্পেশাল।
কারণ সমসাময়িক সময়ে মাওয়াতে যেই পর্যটকরা আসতেছে তার বেশিরভাগ পর্যটক এই রেস্টুরেন্টটাতে আসে, এসে ইফতার করে। আর এখানে অনেক রকম খাবার আইটেম পাওয়া যায়। তো আপনারা যারা রেডিমেড প্লাটার খুঁজতেছেন যে মাওয়ায় আসবেন 15-20 জন বন্ধু বান্ধব মিলে, তো রেডিমেড প্লাটার পেলে তো আপনাদের জন্য সুবিধা হয় যে একটা প্যাকেজ থাকবে, প্যাকেজের মধ্যে আপনারা সবগুলা খাবার পেয়ে যাবেন। তো এই রেস্টুরেন্টে আপনারা সেটা পাবেন। চলেন আমরা রেস্টুরেন্টটা একটু আপনাদের দেখেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চাপ সামলাও। ঠিক আছে ভাই, আপনাদের স্পেশালিটি একটু বলেন তো। আসলে মাহে রমজান তো এই উপলক্ষে ইফতারের একটা আয়োজন আছে, যেমন 7-8 রকমের আর কি ফলের আইটেম আছে। আচ্ছা আচ্ছা। সাথে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি আছে, তারপরে আমাদের শরবত আছে, আর এমনি ফল তো আছে, বিভিন্ন রকমের ফল আছে। আর সেই টাইমে অনেকে ইফতারির টাইমে আসে হলো আপনার ইসের খাওয়া, যে ইলিশ মাছ নেয়, আচ্ছা। ফ্রেশ মাছ চয়েস করে নেয়, আমরা সাথে সাথে ফ্রাই করে দিই, লেস ভর্তা করে দিই। এই আছে। মানে চেহারের সময় এসে আপনারা এই রেস্টুরেন্টটা ওপেন পাবেন এবং হ্যাঁ, আপনারা 24 ঘন্টা। আপনাদের 24 আওয়ার্স, হ্যাঁ, 24 hours। 24 আওয়ার্স ফর 7, মানে অল টাইম ওপেন থাকবে। আপনারা যারা মাওয়াতে এসে ইফতার করতে চান, চেহারি করতে চান, তারা চলে আসতে পারেন চাপ সামলাও রেস্টুরেন্টে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব, তাদের প্লাটার গুলো একটু আপনাদের দেখাবো। ঠিক আছে, আমি একটু ভিতরে যাব। এই হচ্ছে চাপ সামলাও রেস্টুরেন্ট, অনেক বড়। তার একটা মানে বুফের মতন একটা পরিবেশ ক্রিয়েট করছে। তো কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। ভালো আছেন সবাই না? ইনশাআল্লাহ। কেমন চলতেছে ভাই? মোটামুটি রোজা রমজানের দিন তো একটু স্লো হয়তো, এটা স্লো হয়। মানে ইফতারের সময় আপনাদের জমে এই সময় একটু জমজট ভালো, ইফতারের পরে সিয়ারিতে মোটামুটি ভালো ছেড়ে আসে মানুষজন। ভরপুর। আসলে একটু প্লাটার গুলো একটু দেখান তো আমাদের, কি কি আইটেম রাখছেন। আলুর চপ, বেগুনি, এই এই আমি একটু দেখাই আমাদের অডিয়েন্সদের। দেখেন অনেকগুলা প্লাটার অলরেডি সাজানো আছে। দেখেন কতগুলা প্লাটার। বেগুনি চপ দেওয়া হবে, বেগুনি চপ দেওয়া হয় নাই। আর অনেক কিছু দেয়া হবে, এখানে সবকিছু দেয়া হয় নাই। তারপরে দেখেন কতগুলো প্লাটার এখানে সাজানো হয়েছে। তার মানে প্রতিনিয়ত অনেক পরিমাণ পর্যটক আসে আসলে এই রেস্টুরেন্টে, চাপ সামলাও রেস্টুরেন্টে। তো দেখি আপনাদের কি কি প্লাটারে আছে, একটু আইটেম গুলো বলেন ভাই। বেগুনি চপ, বেগুনিতে হয় নাই তো আলুর চপ, তারপরে পেঁয়াজু, মালটা, আপেল, আনারস, কলা, খেজুর, ছোলা বুট, শরবত, এটার ভিতরে দেওয়া হবে, আরো দেওয়া হবে, মুড়ি দেওয়া হবে, বেগুনি দেওয়া হবে। ঠিক আছে। মানে আরো অনেক কিছু আসবে, যেমন এখানে এখনো মুড়ি দেওয়া হয় নাই। হ্যাঁ, মুড়ি দেওয়া হয় তারপরে নাই। বেগুনি আসবে, আর কিছু আসবে। আর কিছু মালটা ইয়ে আসতে পারে, ওটা কি কয় বললাম কয় চিনাই। চিনাই। হ্যাঁ। তো মানে আরো বেশ কিছু আরো আইটেম দুই-তিন আসবে, item দুই হবে। একটা আইটেম আসবে হচ্ছে আপনার বেগুনি আসবে, মুড়ি আসবে, আর চিনাই আসবে। তো এই প্লাটার গুলার রেট, তরমুজ এখন তো সুবিধা না, তো লাল না, এটার জন্য তরমুজ আনা হয় না। তার মানে আপনার তরমুজও দিতেন। হ্যাঁ, তরমুজ দিতাম, তরমুজ তো লাল না, মানে সাদা দেখা যায়, ভালো দেখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই প্লাটারের দাম কত নিচ্ছেন আপনারা? এটা নিতেছে পানি সহ 150 টাকা। পানি সহ 150 টাকা। তার মানে হচ্ছে আরো 3টা আইটেম এখানে পানি হবে। অ্যাড হবে, সাথে একটা আধা লিটার পানি দিবে, আর দাম পড়বে হচ্ছে 150 টাকা। এটা ভালো, কারণ আপনারা দেখা যাবে যে ঢাকা থেকে এসে তড়িঘড়ি করে কোথায় কি করবেন না করবেন একটা হিজিবিজি অবস্থা হয়ে যায়। তো আপনারা চাপ সামলা রেস্টুরেন্টে আসলে এই রেডিমেড প্লাটারগুলো পেয়ে যাবেন, যেগুলো অল টাইম রেডি থাকে। এসে আপনারা প্লাটারগুলো নিয়েই আপনারা আপনাদের ইফতারি সেরে নিতে পারেন। আপনারা শিমুলিয়া ফেরিঘাট মাওয়াতে ইফতার আইটেমের পাশাপাশি মানে যাবতীয় ভাজা পোড়ার পাশাপাশি এখানে অবশ্যই আপনারা যেহেতু পদ্মা, সি ফুড তো পাবেন। চলেন এই এরিয়ার সি ফুড গুলোর সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই। আমরা এতক্ষণ চাপ সামলা রেস্টুরেন্টের ইফতার প্লাটুন গুলো আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে মূলত এই রেস্টুরেন্ট। এই সাইডে আছে হচ্ছে মানে ইফতারের প্লাটার গুলা, আর এই সাইডে হচ্ছে এই রেস্টুরেন্টের সি ফুড আইটেম গুলো। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো, এগুলো মূলত হচ্ছে সব জায়গায় সি ফুড আছে। আর এখানে এই যে ভাইরা অলরেডি ইলিশ আমাদের করে একটা নিয়ে নিছে। এই কত করে মামা ইলিশ? না রূপচাঁদা না, চিংড়ি আছে। ইলিশের কেজি কত করে ভাই? 2600 বিক্রি করলাম। দেখি 2600। হ্যাঁ, তার অনেক বেশি না? দাম অনেক বেশি। এটা কি চিংড়ি চিংড়ি? এলান চিংড়ি লাগবো। এই হচ্ছে চিংড়ি। দেখি ভাই দামাদামি করতেছে, একটু দেখি। জেতা জেতা 250 করে পিস। 250 করে পেয়ে কেজি কত করে দিবে? কেজি কেজি 2000। ধর আমি 1 কেজি নিবি 2000 আপনি দেবেন। না, দুধের বেশি নেই, একদম কম। একদম। এই যে এখানে ইলিশ পরিষ্কার করা হচ্ছে। মাওয়াতে হাঁটছিলাম, মাওয়া সৌন্দর্য উপভোগ করছিলাম, মাওয়াতে কি কি ইফতারি পাওয়া যায় সেগুলো দেখছিলাম, কি কি সামুদ্রিক মাছ পাওয়া যায় সেটাও দেখছিলাম। কিন্তু মাওয়ার এই রেস্টুরেন্ট আমার বেশ ভালো লাগছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চাপ সামলাও।
তো রেস্টুরেন্টটা এত বড় যে আপনি সামনে থেকে যদি আসেন, এখানে কয়েকটা সেগমেন্টে তারা রেস্টুরেন্টটাকে ভাগ করছে। একটা হচ্ছে আপনার জেনারেল সেগমেন্ট, আর একটা হচ্ছে ফিশ সেগমেন্ট, আর এইটা হচ্ছে মানে ওপেন প্লেস রাখছে, যে আপনারা এই ওপেন প্লেসে বসেও প্রকৃতির সাথে মিশে যে আপনারা ইফতারি করতে পারবেন। মানে রোজার যে ইফতারিটা একটু নান্দনিকতার সাথে করার যে একটা ব্যাপার, সে আবহটা এখানে তারা ক্রিয়েট করছে। ভালো লাগছে, আসলে ভীষণ ভালো লাগছে। এখন প্রায় রোদ নেমে যাচ্ছে, সূর্য অস্তমিত যাওয়ার উপক্রম, 5টা বেজে গেছে। আর এখান থেকে পদ্মার অপূর্ব সৌন্দর্য অবলোকন করা যাচ্ছে। দেখেন সারি সারিভাবে দাঁড়ানো আছে নৌকাগুলা। মূলত এই নৌকাগুলা পর্যটকদের নিয়ে পদ্মায় ভেসে বেড়ায় নির্দিষ্ট ফির মাধ্যমে। নির্দিষ্ট পরিমাণ একটা টাকা প্রদান করলে তারা আপনাদেরকে ব্রিজের নিচে নিয়ে যাবে, পদ্মা নদীটা আর কি ঘুরে দেখাবে। তারপরে এখানকার 3টা ফেরিঘাট ছিল মাওয়াতে, যদিও এখন আর 3টা ফেরিঘাট নাই। এটা 3 নম্বর ফেরিঘাট ছিল, এই ঘাটটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন 2 নম্বর ফেরিঘাটটা আছে, আর 1 নম্বর ফেরিঘাটটা এটাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এটা কিছুটা সময় মানে কিছু সময় ওপেন করে আবার কিছু সময় বন্ধ থাকে, তো প্রবাবলি মোস্ট অফ সময় বন্ধই থাকে আর কি। মানে সরকারি নির্দেশনা না আসলে ওটা বন্ধই থাকে। তো শুধু একটা মাত্র ফেরিঘাটেই এখন সচল আছে, এটা চলে, সেটা হচ্ছে 2 নম্বর ফেরিঘাটটা। চলেন আমরা একটু অন্য সাইডে নিয়ে যাই আপনাদের। আপনারা অনেকে ইতিমধ্যে জানেন যে আমার কর্মজীবনের শুরুটা আমি এই অঞ্চলেই করেছিলাম। তো একটা সময় এই অঞ্চলে আমার অবাধ বিচরণ ছিল। এত বেশি আসছি আমি এই অঞ্চলে, যে এই অঞ্চলের আমি একজন লোকাল মানুষের মতোই হয়ে গিয়েছিলাম। তো আমি আসলে মাওয়ার ব্যস্তময় মাওয়া দেখেছি। আসলে আমি মাওয়ার ব্যস্ততাও দেখেছি, মাওয়ার নীরবতাও দেখেছি। আমি ওই যে এখন যে মানুষের ড্রিম পদ্মা সেতু, ওই পদ্মা সেতু হইতে দেখেছি, আমি মাওয়া এক্সপ্রেসওয়ে হইতে দেখছি। তো আমার আসলে এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে অন্যরকম আনন্দ দেয়। আমার ভালো লাগে যে আমি আসলে এই অঞ্চলে কাজ করেছি, আমি এসেছি। আমি আপনারা আজকে যারা এক্সপ্রেসওয়ে দিয়ে ভাবে উড়ে যাচ্ছেন, আমি এই এক্সপ্রেসের ভাঙা রাস্তা দিয়ে এসেছি এই অঞ্চলে। ভালো লাগে আসলে। দেখেন একটু আগে আসছিলাম, একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। খারাপ লাগছিল যে এত জাঁকজমকপূর্ণ মাওয়া, এত ক্রাউড, এত প্লেস, এত মানুষজন আসে প্রতিনিয়ত, সে মাওয়া কেন এত নির্জীব হয়ে যাচ্ছে, এটা একটু আমাকে ব্যথিতই করছে। বাট এখন ভালো লাগছে। মোরবার দেখেন যে অনেক পরিমাণ পর্যটক আসা শুরু করছে মাওয়াতে অলরেডি, অনেকগুলা গাড়ি আসছে। আমি যখন আসছিলাম তখন 4টা-5টা গাড়ি ছিল, কিন্তু এখন দেখতেছি 15-20টা গাড়ি হয়ে গিয়েছে। আর পর্যটক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ওই যে মানুষজন আসছে, এখনো আসছে, কারণ এখনো ইফতারে অনেকটা সময় বাকি আছে। তো আমি যেটা শুনলাম আর কি এখানকার স্থানীয় মানুষজনদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, যে এখানে মূলত এখন মাওয়াটা জমে হচ্ছে সন্ধ্যার পরে থেকে। মানে যেহেতু এখন রোজা, তো যে এখন যে সাইলেন্সটা আছে এই সাইলেন্সটা থাকে না। ওনারা বললো আপনি অপেক্ষা করেন, ইফতারি পরে মূলত এই অঞ্চলটা জমে উঠবে তার মানে আপন মহিমায়, মানে মাওয়া ব্যস্ত হয়ে যাবে। তো আসলে ওই ব্যস্ততার জন্য অপেক্ষা করছি। অলরেডি আমার গ্রুপের 2জন ভাই চলে আসছে, আমি তাদের সাথে মিট আপ করবো, তারা আমাকে খুঁজছে। যদিও আমি এই সাইডে ভিডিও করছিলাম, দেখেন এখানে একটা ফ্যামিলি আসছে, তারা ফটোশুট করছে। অনেকে আপনার পদ্মা নদীর তীরে যাচ্ছে। তো চলেন এখন আমি আমার ভাই ব্রাদার কাছে যাই, আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। ভাই অলরেডি আমাদের 2জন রাইডার চলে আসছে। হ্যালো ব্রো, এই তো ভীষণ ভাবে মিস করছিলাম ভাই, অনেকদিন পর অনেকদিন পর ভাই। রেস্টুরেন্টের নাম কি দেখছেন? চাপ সামলাও। কি একটা অবস্থা, চাপ সামলাতে চলে আসছি। হ্যাঁ কি অবস্থা নাইত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাইক দেখে আসছি কুষ্টিয়াতে, আচ্ছা আচ্ছা, যার জন্য কাফি ভাইয়ের পিলিয়ন হিসেবে চলে আসছি আমি। কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা সব শহীদ মানুষজন। আর আসলে ঘুরতে ফিরতে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যাবে যে মানুষগুলো আপনাদের একটা সময় লাইফের পার্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা এই করি মানুষগুলো সবাই ভালো হচ্ছে সেই মানুষগুলা যারা এখন আমাদের লাইফের পার্ট হয়ে গেছে। যাক, তো আলহামদুলিল্লাহ। আরো অনেকগুলো মানুষ আসবে, অনেক শহীদ মানুষ আসবে। তাই ভাই অনুভূতি বলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। একটু ডিহাইড্রেটেড অনুভব করতেছি যেহেতু রোজার দিন। আজকে আসছি ইফতার করার জন্য, আমাদের গ্রুপের ইফতার, সুতরাং খুবই এক্সাইটেড এই জন্য। তো সবাই আসতেছে, দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে। কিন্তু লোকজন আরো বেশি আসতেছে ফরিদপুর থেকে। আমরা এখানে ঢাকা থেকে আসছি 3 জন, ফরিদপুর থেকে আসবে 6 জন। তাহলে আমরা টোটাল হয়ে যাবো 9 জন। 9 জন। যদিও আমাদের গ্রুপটা এখনো প্রাইভেট আছে, হ্যাঁ। কিন্তু আসলে পাবলিক হবে নাকি? এতক্ষণ সময় একটু লোনলি ফিল হচ্ছিল, বাট এখন ভাই ব্রাদার আসতেছো, চার্মিং হচ্ছি, মানে ফিলিং অসাম, ভাল লাগছে। আরো আসলে বাড়বে। তো চাই সবাই আসুক, আসলে আপনাদের সবার সাথে পরিচয় করাই দিব আমাদের ছোট্ট গ্রুপের মেম্বারদের। অলরেডি মাওয়ার কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে ইলিশ ফ্রাই হচ্ছে,
এইদিকে হচ্ছে বেগুনি, আর ওই সাইডে আপনি দেখেন ওই যে আপনার রোজার যে মেন আকর্ষণ ভাজা পোড়া, ওই ভাজা পোড়া ওইদিকে বিক্রি হচ্ছে। ওই যে আমাদের ভাই ব্রাদাররা সব চলে আসছে। এই রনি ভাই, ও আরে একটা হাগ হবে ভাই, একটা হাগ হবে। কি অবস্থা ভাই? আমরা বেশি ওয়েট করছি, ঠিক আছে, কিন্তু এখন দেখে আসলে মানে সব পেন চলে গেল। একটা সুইট মানুষ, আমার সবচেয়ে পছন্দের মানুষ, ঠিক আছে। আরো কিছু ভাই ব্রাদার আসছে। ভাই শুভ, ভালো আছেন? না, আসলে কি ভাই ব্রাদার একটা একটু ঝামেলায় পড়ছিল, যে কারণে আসলে 1 ঘন্টা একটু লেট হয়ে ভালো গেছে। লাগতেছে আসলে সব মানুষগুলাকে দেখে। সব sweet মানুষজন। আমাদের গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে। এই রনি ভাই, আমাদের গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে। হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগতেছে, যদি এখন আমরা প্রাইভেট আছি কিন্তু কিছুদিনের মধ্যে পাবলিক হবো পাবলিক হবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই সব চলে আসছে। ভাই শুভ, ভাই শুভ, ভাই শুভ। তাহলে আমরা হেলমেট কি করবো? আসেন, হেলমেট নিয়ে আসেন, হেলমেটগুলো নিয়ে আসেন। আর ইয়েছে সব চলে আসছে, সবাইকে দেখে আসলে ভীষণ ভালো লাগতেছে। মূলত মজাটা এটাই, যখন আমরা কোনো গ্রুপে থাকি এই মোমেন্টগুলোকে আসলে মানে নিজেদের মতন করে উপভোগ করার চেষ্টা করি। ভীষণ এনজয় করছি সময়টা। সবাই এখন ফুরফুরে মেজাজে আছে। ভাই ড্রোন উড়াচ্ছে, রনি ভাই চলে সেটা আসছে। নিচ্ছে, আর সব ভাই ব্রাদাররা এখন চেঞ্জে ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের হেলমেট গুলা। আর টিং টিং। এই নেক্সট কলিং কি আমাদের? তিন্দু মিরিঞ্জা। তিন্দু, তারপর হিন্দু আমাকে জিজ্ঞেস করেন তিন্দু। এক্সাম নেক্সট আমাদের ট্যুর বান্দরবান তিন্দু। আমাকে এই দেখা হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট নাফাকুম তিন্দুর আগে মিরিঞ্জাতে আমরা একটু রেস্ট নিব, ঠিক আছে? কিন্তু যাব, সেখান থেকে আমরা ঢুকবো রেমাক্রি হয়ে? রেমাক্রি হয়ে রাজা পাথর, রানী পাথর, তারপরে নাফাখুম। দ্য এক্সট্রিম ইজ হ্যাপেনিং। এই যে মোটাকে চিনে রাখো, 2 ঘন্টা হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটতে হবে। মোটা কোথায় রে? তোর কি হবে ওর কি হবে? তোর কি হবে? ইফতারের আগ মুহূর্তে সেই লেভেলের ডিসকাশন চলতেছে, করছে না করছে সব। আর আমরা অলরেডি ইফতারি নিয়ে বসে পড়ছি। এই হচ্ছে আমাদের ইফতারি প্ল্যাটার, ফটোশুট চলতেছে। নতুন খেলা, সব নতুন নতুন। কই কই ভাই কই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আজান দিয়ে দিচ্ছে অলরেডি। আসলে রোজার মাহাত্ম্যটা এখানে যে আজানের সময় ইফতার করবো, আসলে সবাইকে আর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি সারাদিনের জন্য। ফাস্টের পর সারাদিন উপোস থাকার পরে যখন আসলে ইফতারি করা হয়, এই যে অনুভূতিটা, এটা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি সুখকর, ভালো লাগছে। আর এত চড়াই উত্তরের পর অবশেষে আমাদের এই ছোট্ট গ্রুপটা পাবলিকলি আসতে চলছে। এই হচ্ছে আমাদের সব ভাই ব্রাদারেরা, সবার চেহারাগুলো দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। ইফতারি শেষে নামাজের পর সময় এখন চা ব্রেকের, চা খাচ্ছি আর গল্প করছি আমরা আমাদের নেক্সট ট্যুরে কি কি প্ল্যান করব না করব, বান্দরবনের কোন কোন জায়গায় যাব আপনাদের দেখাবো, নিজে দেখবো এবং উপভোগ করবো। তো আমাদের নেক্সট ট্যুরে আমরা একটা কঠিন ট্যুর দিতে যাচ্ছি মার্চের 25 তারিখে। তো আমরা ঢাকা থেকে সবাই মিট আপ করে যাব হচ্ছে লামা মিরিঞ্জা, মিরিঞ্জা থেকে আমরা চলে যাব হচ্ছে তিন্দু থেকে রিমাক্রি, তারপরে আমি এখন নাফাকুম হয়ে, মানে বিশাল বড় একটা ট্যুর থাকছে। তো এই ট্যুরে আমরা চেষ্টা করবো আপনাদের আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স গুলো আনকাট ভাবে শেয়ার করতে। তো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সবার সাথে, হিল রাইডারের সাথে। আর আমি আছি আপনাদের বয় এমডি আরিফ। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ট্যুরে। আমরা তো খালি